আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডেড ওয়েট লস নিয়ে। প্রথমত ইকোনমিক্সের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই ডেড ওয়েট লস টপিকটা, এবং দ্বিতীয়ত আমাদের মনোপলি চ্যাপ্টারের মধ্যে ডেড ওয়েট লস এই টপিকটা আছে এবং পরীক্ষার মধ্যে বারংবার এই টপিকটা নিয়ে প্রশ্ন আসে। তো সেই হিসেবে আমাদের খুবই স্বচ্ছ ধারণা থাকা উচিত এই টপিকটা নিয়ে। তো সেই উপলক্ষে আজকের ক্লাস আমি ডেড ওয়েট লস নিয়ে আলোচনা করব এবং একদম বেসিক থেকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব সবাইকে ক্লিয়ার করে দেওয়ার। তো ডেড ওয়েট লস সম্পর্কে জানার আগে আমাদের জানা থাকা প্রয়োজন এই কনজিউমার সারপ্লাস এবং প্রোডিউসার সারপ্লাস এই দুইটা বিষয় নিয়ে। কনজিউমার সারপ্লাসকে বাংলায় বলে ভোক্তার উদ্বৃত্ত এবং প্রোডিউসার সারপ্লাসকে বাংলায় বলে উৎপাদকের উদ্বৃত্ত। তো আমরা চেষ্টা করব প্রথমে এই দুইটা জিনিস বোঝার চেষ্টা করব, তারপরে চিত্রের মাধ্যমে বুঝবো, এরপর আমরা ডেড ওয়েট লসের দিকে যাব। প্রথমত ভোক্তার উদ্বৃত্ত বলা হয়, ধরি একজন মানুষ, আমি চেষ্টা করব উদাহরণ দিয়ে দিয়ে বোঝানোর যাতে সহজেই বুঝতে পারি। ধরি একজন মানুষ সে একটা দোকানে গেছে একটা বই কিনবে, এখন সে ওই মানুষটা বলতেছে যদি 500 টাকাও হয় তাহলে আমি ওই বইটা কিনবো। এখন দোকানে গিয়ে দেখা যাচ্ছে সে ওই বইটা 350 টাকা দিয়ে পাইছে। তো 500 থেকে 350 মনে করে 300 টাকা দিয়ে পাইছে। হ্যাঁ, তো এখন 500 এবং 300-র মধ্যে পার্থক্য হচ্ছে 200 টাকা। তাহলে এই 200 টাকায় হচ্ছে ওই ব্যক্তির উদ্বৃত্ত। এখানে ব্যক্তিগত ভোক্তার উদ্বৃত্ত কনজিউমার সারপ্লাস, মানে একটা মানুষ যে দাম দিতে ইচ্ছুক এবং বাস্তবে যে দামে কিনে, এই দুইয়ের মধ্যে যে পার্থক্য, হ্যাঁ, এটাকেই বলা হয় কনজিউমার সারপ্লাস বা ভোক্তার উদ্বৃত্ত। আশা করি বুঝে গেছে। আমি সহজ উদাহরণ দিছি, মানে একজন মানুষ দোকানে গেছে 500 টাকা দিয়ে বই কিনতে, সে 300 টাকা দিয়ে কিনছে, এখন যে পার্থক্যটা আছে 200 টাকা, ওইটা হচ্ছে কনজিউমার সারপ্লাস। এখন আসি প্রোডিউসার সারপ্লাসে, উৎপাদকের উদ্বৃত্ত, মানে একজন সেলার যে দামে সেল করতে আগ্রহী, যে দামে সেল করতে মানে যে দামটা সে প্রত্যাশা করে, বাস্তবে দেখা যাচ্ছে এর চেয়েও সে বেশি দামে সেল করছে, ওই প্রথমটার বিপরীত। মানে সে চাচ্ছে সে 300 টাকা দিয়ে সেল করবে, হ্যাঁ, এখন ভাগ্যক্রমে সে 500 টাকা দিয়ে সেল করে ফেলছে। হ্যাঁ, এখন যে দামে প্রত্যাশা ছিল সেল করার এবং যে বাস্তবে যে দামে সেল করছে, এই দুইটার মধ্যে যে পার্থক্য, ওইটা হচ্ছে প্রোডিউসার সারপ্লাস বা উৎপাদকের উদ্বৃত্ত। আশা করি বোঝা গেছে। এইটাই হচ্ছে বেসিক আলোচনা। এখন আমরা আস্তে আস্তে এটার চিত্রের দিকে যাব, চিত্রের পর আমরা ডেড ওয়েট লস মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। তো আমি এখানে কনজিউমার সারপ্লাসকে চিত্রের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে আমি এখানে বোর্ডের মধ্যে চিত্রায়িত করছি, এখন আমি একটু এটা এক্সপ্লেইন করব। তো প্রথমত কনজিউমার সারপ্লাস, এটা একদম যদি আমি এক লাইনে বলতে চাই, হ্যাঁ, মানে বাস্তব মূল্যের চেয়ে, আচ্ছা মাইকে সম্ভবত শোনা যায় নাই। তো আমি এখন কনজিউমার সারপ্লাসের চিত্রটা বোর্ডের মধ্যে চিত্রায়িত করছি, এখন এটা সংক্ষেপে এক্সপ্লেইন করব। তো কনজিউমার সারপ্লাস যদি আমি একদম এক লাইনে বলতে চাই তাহলে বলতে পারি, মানে এই বাস্তব মূল্যের চেয়ে কম দামে কিনে যে প্রাপ্ত সুবিধাটা পাওয়া যায়, ওটাই হচ্ছে কনজিউমার সারপ্লাস। তো এখন আমি চিত্রের মাধ্যমে এটা আমি বোঝাচ্ছি। এখানে প্রথমে একটা 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 ডিমান্ড কার্ভ আঁকলাম। হ্যাঁ, এটা কোনো একটা মানে কোনো একটা কনজিউমারের ডিমান্ড কার্ভ এটা। এটা এটা ধরি একটা ডিমান্ড কার্ভ। তো এখানেও একটা ডিমান্ড কার্ভ আছে। হ্যাঁ, এটা ধরি কিউপি, এটা এদিকে কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটি, এদিকে হচ্ছে সাপ্লাই। ওকে, তো এখন এই চিত্র দ্বারা কি বোঝাচ্ছে? এই চিত্র দ্বারা বোঝাচ্ছে উপি দামে, এটা যেহেতু প্রাইস বোঝাই এই অক্ষটা, উপি দামে ই বিন্দুতে উ কিউ পরিমাণ পণ্য, হ্যাঁ, এটাই বোঝাচ্ছে। উপি দামে কিউ ই বিন্দুতে উ কিউ পরিমাণ পণ্যের চাহিদা, এটাই বোঝাচ্ছে। আশা করি বোঝা গেছে। এখন একটা মানুষ, মানে বোঝা যাচ্ছে এখানে একজন মানুষ, হ্যাঁ, ধরে এটা হ্যাঁ, তো এটা দ্বারা কি বোঝাচ্ছে, মানে একজন মানুষ এতটুকু দাম দিতে প্রস্তুত। হ্যাঁ, মনে করি এখানে 200 টাকা,
এটা এটা প্রাইস না, এটা সর্বোচ্চ এখানে হচ্ছে 200 টাকা, এটা হচ্ছে 150 টাকা এই জায়গাটা। হ্যাঁ, তো একজন মানুষ এই কনজিউমার সারপ্লাসের উদাহরণের সময় বলছিলাম, মানে সে 500 টাকা দিতে প্রস্তুত, কিন্তু বইটা কিনছে সে 300 টাকা দিয়ে। তাহলে এখানে 200 টাকা ধরি, এখানে আচ্ছা উদাহরণ দিই, 500 টাকা, হ্যাঁ, কিন্তু সে কিনছে 300 টাকা দিয়ে। তো এই তো এটা 500 টাকা দিতে প্রস্তুত, কিন্তু সে কিনছে 300 টাকা দিয়ে। হ্যাঁ, ও কিউ পরিমাণ। তো বোঝাচ্ছে মানে এখানে সে মানে অনেক টাকা দিতে প্রস্তুত, কিন্তু সে টাকা দিচ্ছে এর কম। তো এখানে যে পার্থক্যটা, এটাই হচ্ছে কনজিউমার সারপ্লাস। এটা এই অংশটা হচ্ছে কনজিউমার সারপ্লাস। আশা করি বোঝা গেছে। তো এখন আমাদের এই বিষয়গুলো যদি খুব কঠিন লাগে, তাহলে আমরা যে শুধু চিত্র থেকেও আমরা কনজিউমার সারপ্লাস একদম ইজিলি আমরা এটা বের করতে পারি। মানে খুব বেশি এই গাণিতিক ব্যাখ্যার মধ্যে না গিয়ে জাস্ট একটা চিত্র থেকেও আমরা কনজিউমার সারপ্লাস কি করতে পারি, বের করতে পারি। কিভাবে? ধরে এটা হচ্ছে ডিমান্ড কার্ভ। হ্যাঁ, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ। এটা 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 আশা করি সবাই জানি। তো এখন চাহিদা রেখা, এটা চাহিদা রেখা, এটা হচ্ছে লম্ব রেখা। এখন চাহিদা রেখা লম্ব রেখাকে যে বিন্দুতে ছেদ করেছে এটা এ, তাহলে কনজিউমার সারপ্লাস প্রথমে এ। চাহিদা রেখা এটা, এটা হচ্ছে লম্ব রেখা, যে বিন্দুতে ছেদ করছে এ বিন্দুতে ছেদ করছে, এ লিখলাম। এটা এখন আমরা কনজিউমার সারপ্লাস চিত্র থেকে কিভাবে বের করব এটা শিখতেছি। এরপরে দাম বিন্দু, দাম বিন্দু হচ্ছে এটা, দাম বিন্দু হচ্ছে এটা পি নট, এবং পি নট চাহিদা রেখাকে যে বিন্দুতে ছেদ করে এটা হচ্ছে ই নট। আশা করি বোঝা গেছে। কনজিউমার সারপ্লাস এ পি নট ই নট, এই চিত্র থেকে আমরা ইজিলি বের করতে পারতেছি এ পি নট ই নট হচ্ছে কনজিউমার সারপ্লাস ভোক্তার উদ্বৃত্ত। কিভাবে? চাহিদা রেখা এটা লম্বককে এ বিন্দুতে ছেদ করে, এ লিখলাম। এরপরে নেব মানে পি নট বিন্দু, মানে দাম বিন্দু যেটা, এটা এখানে কি, এটা এখানে যদি আমরা এস নটও দিই তাহলে এটা দাম বিন্দু যেহেতু, হ্যাঁ দাম বিন্দুটা নিব। এটা পি নট হতে পারে, এক্স নট হতে পারে, ওয়াই নট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, কি মানে কি নামে থাকতেছে ওইটা আমাদের মুখ্য বিষয় না, কিন্তু আমরা লম্বকের মধ্যে যে দাম রেখাটা আমরা মানে মার্ক আউট করছি ওইটাই হচ্ছে কি মানে প্রাইসের যে মানটা। এখানে পি নট হচ্ছে প্রাইস নির্দেশ করতেছে, তাহলে পি নট মানে দাম, দাম যেটাকে নির্দেশ করে ওইটাই পি নট। এবং পি নট ডিমান্ড কার্ভ এটাকে, হ্যাঁ, যে বিন্দুতে ছেদ করে ই নট ওইটা। তাহলে কনজিউমার সারপ্লাস হচ্ছে এ পি নট ই নট। তাহলে আমরা চিত্র থেকে কনজিউমার সারপ্লাস ইজিলি বের করতে পারবো। এখন আমরা যাব এই প্রডিউসার সারপ্লাসের দিকে। তো এখন আমরা আলোচনা করব প্রডিউসার সারপ্লাস বা উৎপাদকের উদ্বৃত্ত নিয়ে। তো এখন আমরা প্রডিউসার সারপ্লাস আমরা প্রথমেই বলছিলাম যে একজন প্রডিউসার অথবা একজন উৎপাদক যে দামে সে প্রত্যাশা করে এবং মানে একটা জিনিস যে দামে সে সেল করবে বলে প্রত্যাশা করে, এবং একটা জিনিস বাস্তবে যে দামটা পায়, হ্যাঁ, এর দুইটার মধ্যে পার্থক্যই হচ্ছে প্রডিউসার বা উৎপাদকের উদ্বৃত্ত, প্রডিউসার সারপ্লাস। তো আমরা চিত্রের মধ্যে দেখতেছি, হ্যাঁ, এখানে আমি আগে লিখে রাখছি যাতে সময়টা কম যাই। তো প্রথমে আমরা এই উপি নট ও কিউ নট, হ্যাঁ এটা আমরা জানি। এখন একটা সাপ্লাই কার্ভ যোগান রেখা বা প্রান্তিক মানে প্রান্তিক এই খরচ রেখা আমরা নির্ণয় করলাম, মানে অথবা যোগান রেখা বলতে এটা আমরা সাপ্লাই কার্ভ বলতে পারি। হ্যাঁ, সাপ্লাই কার্ভ আর কি। তো সাপ্লাই কার্ভ সম্পর্কে আমরা একদম প্রথম দিকেই আমরা জানছিলাম যে সাপ্লাই কার্ভ হচ্ছে মানে একজন প্রডিউসার যে দামে সে মানে প্রত্যাশা করে একটা জিনিস সে মানে সেল করবে, ওই 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 প্রত্যাশাটাই সাপ্লাই কার্ভ কী করে প্রকাশ করে। মানে একজন প্রডিউসার কোন দামে তার বিক্রিটা কী করবে, সেল করবে, যে প্রত্যাশা ওইটাই সাপ্লাই কার্ভ প্রকাশ করে। দেখুন আমরা চিত্রের দিকে তাকাই। হ্যাঁ, এখন এখানে ধরি এই দাম, এই দামেও বিক্রি করলে চলে। একজন প্রডিউসার যদি এই দামে বিক্রি করে, এই দামে বিক্রি করলেও চলে, কিন্তু সে বাস্তবে বিক্রি করছে এটা, ওই যে বললাম মানে সে
300 টাকা সেল করবে বলে ভেবে রাখছিল, কিন্তু বাস্তবে ভাগ্যক্রমে এটা বিক্রি হয়েছে 500 টাকা দিয়ে। তাহলে সে সেল করবে ভেবে রাখছিল এটা, কিন্তু বাস্তবে বিক্রি হচ্ছে এটা। এভাবে হতে একটা সাপ্লাই কার্ভ নির্ণয় হচ্ছে। এই সাপ্লাই কম থাকার কারণে বাজারে দাম বেশি। তো আমরা এখান থেকে আমরা পূর্বের আলোচনায় আমরা কনজিউমার সারপ্লাস কীভাবে নির্ণয় করতে হবে এটা বলছিলাম। হ্যাঁ, এখন আমরা এই প্রোডিউসার সারপ্লাস কীভাবে নির্ণয় করবে এটা দেখব। তো প্রথমে এখানে এটা হচ্ছে ও কিউ নট, টি, পি নট, ই নট। এগুলো কি, কোনটা কি এটা আমরা জানি। তো এখন দেখব এটা প্রোডিউসার সারপ্লাসটা কীভাবে চিত্র থেকে নির্ণয় করব। এখানে সাপ্লাই কার্ভ, এটা যোগান রেখা, এটা হচ্ছে লম্বক। হ্যাঁ, এই লম্বককে যে বিন্দুতে ছেদ করছে, প্রথমে সাপ্লাই কার্ভ লম্বককে যে বিন্দুতে ছেদ করছে টি বিন্দু। এরপর আমরা যাব দাম বিন্দুতে, দাম বিন্দু পি নট। ওকে, এরপরে পি নট থেকে সাপ্লাই কার্ভে যে বিন্দুতে ছেদ করছে ই নট। আশা করি বুঝে গেছে। আরেকবার বলি, এটা হচ্ছে এই প্রোডিউসার সারপ্লাস কীভাবে বের করবো ইজিলি চিত্র থেকে, এটা নিয়ম। সাপ্লাই কার্ভ, এটা হচ্ছে সাপ্লাই কার্ভ। হ্যাঁ, এখন সাপ্লাই কার্ভ লম্বককে টি বিন্দুতে ছেদ করছে, তাহলে টি লিখলাম। এখন টির পরে কোনটা, দাম বিন্দু লিখবো, এবং ই নট মানে দাম বিন্দু থেকে সাপ্লাই কার্ভে যে বিন্দুতে ছেদ করছে ই নট। তাহলে এই টি পি নট ই নট এই জায়গাটা হচ্ছে প্রোডিউসার সারপ্লাস, মানে উৎপাদকের উদ্বৃত্তি। এই জায়গাটা টি পি নট ই নট, এই জায়গাটা হচ্ছে উৎপাদকের উদ্বৃত্তি অথবা প্রোডিউসার সারপ্লাস। তো আশা করি বোঝা গেছে। তো প্রথমে আমি আলোচনা করছি এই ভোক্তার উদ্বৃত্ত নিয়ে, এরপরে আলোচনা করছি এই উৎপাদকের উদ্বৃত্ত। তাহলে কনজিউমার সারপ্লাস এবং আমাদের প্রোডিউসার সারপ্লাস এই দুইটা বিষয় আমাদের ক্লিয়ার। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, এখন আমরা যে দুইটা জিনিস দেখাইছি কনজিউমার সারপ্লাস এবং প্রোডিউসার সারপ্লাস, এই দুইটা নির্ণয় করব কখন, এটা যখন পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে এই পদ্ধতিতে আমরা নির্ণয় করব। কিন্তু মনোপলিতে আমরা কিভাবে নির্ণয় করব, মনোপলিতে কিভাবে নির্ণয় করব এটা আমরা মূল আলোচনায় যখন ডেড ওয়েট লস এর আলোচনায় যাব তখন আমরা এটা দেখাবো। তো এখন আমরা মূল আলোচনায় প্রবেশ করতেছি। তো পূর্বে আমরা যেহেতু বেসিকটা আমাদের ক্লিয়ার করা হয়েছে, তাহলে আমাদের মূল আলোচনাটা আরও ইজিলি আমরা শেষ করতে পারবো। তাহলে যা বলছিলাম, এই পূর্বের যে মানে যে দুইটা কনজিউমার সারপ্লাস এবং প্রোডিউসার সারপ্লাস, এখানে যে দুইটা দেখাইছি এগুলা শুধু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে এই পদ্ধতিতে আমরা কি কনজিউমার এবং প্রোডিউসার সারপ্লাস বের করতে পারি। হ্যাঁ, এখন আমরা তাহলে মূল আলোচনায় প্রবেশ করতেছি। তো আমরা চিত্রটা এঁকে ফেলছি। তো আমরা এখন ডেড ওয়েট লসের আলোচনার মধ্যে প্রবেশ করতেছি। তো আমরা চিত্রটা একটু গুলমেলে হয়েছে, হ্যাঁ, তবে আশা করি তেমন সুন্দর হয় না আর কি, তবুও চেষ্টা করছি মানে যাতে আমরা বুঝতে পারি, তবু এখান থেকে বোঝা যাবে আশা করি। তো প্রথমত এইচ, হ্যাঁ, এটা P2 P1, জি ও Q2 Q1, হ্যাঁ, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ আর এমআর, হ্যাঁ, এটা হচ্ছে এমসি। তো এটা হচ্ছে মনোপলির দাম, এটা হচ্ছে প্রাইস কম্পিটিশন, পারফেক্ট কম্পিটিশনের দাম। হ্যাঁ, তো আমরা খুব কঠিনের দিকে যাব না, আমরা চেষ্টা করবো সহজভাবে যাতে এটা সলভ করা যায়। তো এখন আমরা যে প্রথমে কী করছিলাম, মানে কনজিউমার সারপ্লাস প্রোডিউসার সারপ্লাস পড়ছিলাম না, তো ওইগুলো আপাতত আমরা প্রয়োগ করব। তো পারফেক্ট কম্পিটিশন, হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে পারফেক্ট কম্পিটিশন থেকে পড়ছিলাম। হ্যাঁ, তো এখন আমরা ওইটা প্রয়োগ করব এই চিত্রের মধ্যে। পারফেক্ট কম্পিটিশনে কনজিউমার সারপ্লাস প্রোডিউসার সারপ্লাস এগুলা তোমরা সংক্ষেপে লিখবে না, আমি জাস্ট তাড়াতাড়ি হওয়ার জন্য সংক্ষেপে লিখতেছি। তো কনজিউমার সারপ্লাস প্রোডিউসার সারপ্লাস। তো এখন আমার ভিডিওটা পজ করে জাস্ট তোমরা একটু চিন্তা করো এখান থেকে প্রোডিউসার সারপ্লাস কোনটা, কনজিউমার সারপ্লাস কোনটা, কারণ আমি ট্রিক্সটা বলে দিছি কীভাবে এখান থেকে চিত্র থেকে কনজিউমার সারপ্লাস এবং প্রোডিউসার সারপ্লাস কি নির্ণয় করতে হবে। আশা করি পারা গেছে, তবু আমি বলে দিচ্ছি এই চিত্র থেকে কনজিউমার সারপ্লাস কীভাবে বের করব। আমি বলছিলাম এই ডিমান্ড কার্ভ, এই কার্ভটা লম্বকের যে বিন্দুতে ছেদ করবে, লম্বকের এখানে এইচ বিন্দুতে ছেদ করছে, এইচ লিখলাম।
এইচ লিখলাম, এরপরে বলছি দাম বিন্দু, তাহলে দাম বিন্দু কোনটা? P1ও লিখলাম। হ্যাঁ, এখন P1 ডিমান্ড কার্ভে যে বিন্দুতে ছেদ করে ই লিখলাম। এখানে একটা প্রশ্ন আসতে পারে, এখানে তো P2 আছে। হ্যাঁ, P2 আছে, এখানে P2 হয় নাই কেন? হ্যাঁ, তো এখানে প্রশ্নের উত্তর হচ্ছে আমরা এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে হিসাব করতেছি। এই P2টা হচ্ছে মনোপলির P2। হ্যাঁ, এখানে P1 হচ্ছে পারফেক্ট কম্পিটিশন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের P1। তাহলে বোঝা গেছে মানে পারফেক্ট কম্পিটিশনে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কনজিউমার সারপ্লাস হচ্ছে এই চিত্র থেকে HP1। এটা এখানে ছেদ করছে HP1 দাম বিন্দু, এবং দাম বিন্দু থেকে ডিমান্ড কার্ভে যে বিন্দু ছেদ করছে তাহলে এখন প্রডিউসার সারপ্লাস কি? প্রডিউসার সারপ্লাসের চিত্রটা হচ্ছে এই এই চিত্র থেকে প্রডিউসার সারপ্লাস কোনটা হবে? বলছিলাম যোগান রেখা, মানে এটা সাপ্লাই কার্ভ অথবা প্রান্তিক খরচ রেখা, এই লম্বককে যে বিন্দু ছেদ করে জি লিখলাম। ওকে, এরপরে দাম রেখা, দাম বিন্দু P1 P1 লিখলাম। এরপরে P1 যে বিন্দুতে ডিমান্ড কার্ভে যে বিন্দু ছেদ করছে আশা করি বোঝা গেছে। আবার বলতেছি, কনজিউমার সারপ্লাস আশা করি বোঝা গেছে, কিন্তু প্রডিউস সারপ্লাস হচ্ছে এটা হচ্ছে ডিমান্ড এই সাপ্লাই কার্ভ লম্বককে যে বিন্দুতে ছেদ করে বিন্দুতে লিখলাম। তারপর দাম বিন্দু P1। হ্যাঁ, এরপরে দাম বিন্দুর এই ডিমান্ড কার্ভে যে বিন্দু ছেদ করে আশা করি বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কনজিউমার সারপ্লাস, প্রডিউসার সারপ্লাস হচ্ছে এটা। এখন আমরা দেখব মনোপলির ক্ষেত্রে কীরকম। মনোপলির হিসাব আমরা প্রথমে দেখি নাই, এখন দেখব মনোপলির ক্ষেত্রে কিভাবে হিসাব করে। তো মনোপলির ক্ষেত্রে কনজিউমার সারপ্লাস হচ্ছে আগের মতো, এই ডিমান্ড কার্ভ লম্বককে এইচ বিন্দুতে ছেদ করে, এইচ লিখলাম। দাম বিন্দু নিলাম, এখন দাম বিন্দু P1 নিব না, কারণ এটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশনের দাম। আমরা নেব দাম, মনোপলিতে যেহেতু দাম বৃদ্ধি থাকে, পারফেক্ট কম্পিটিশনের মধ্যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে দাম কম থাকে। হ্যাঁ, কিন্তু মনোপলিতে দাম বেশি হয়ে যায়। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা পারফেক্ট কম্পিটিশনের মধ্যে দাম যেহেতু কম, মানুষ সেহেতু এটা বেশি মানে কিনতে চায়। হ্যাঁ, উৎপাদনও বেশি হয়, সেলও বেশি হয়, এবং মানুষের মানে এখান থেকে মানুষ বেশি উপকৃত হয়। কিন্তু মনোপলিতে দাম বেশি হওয়ার কারণে, আবার বলি, পূর্ণ প্রতিযোগিতা বাজারের মধ্যে কিন্তু দাম কম থাকে, মনোপলিতে দাম বেশি হয়। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মানুষ বেশি উপকার লাভ করে, কারণ দাম কম থাকার কারণে বেশি কিনতে পারে। কিন্তু মনোপলিতে দাম বেশি থাকার কারণে হ্যাঁ এই মানে উৎপাদন কম হয় এবং মানুষ কম কিনতে পারে। হ্যাঁ, ফলে বেশি দামে কম উপকার পাচ্ছে, মানে উপকারটা এখানে কম। তো P2 হচ্ছে মনোপলির দাম, P1 হচ্ছে পারফেক্ট কম্পিটিশনের দাম। তাহলে এইচ লিখলাম, মানে ডিমান্ড কার্ভ লম্বককে এইচ বিন্দুতে ছেদ করছে। এরপরে দাম বিন্দু P2। আবার বলছি এখানে P1টা নেব না। হ্যাঁ, যেহেতু এটা পারফেক্ট কম্পিটিশনের, দাম বৃদ্ধি পেয়ে P2 অথবা PM হয়েছে। এটা আগে ছিল PC, দাম বৃদ্ধি পেয়ে PM হয়েছে। আগে ছিল P1 এ বিন্দুতে OQ পরিমাণ উৎপাদন। এরপরে দাম বৃদ্ধি হওয়ার পর P2তে P2 দামে S বিন্দুতে OQ, মানে উৎপাদনটা কমে গেছে। আগে ছিল OQ1 যখন P1 দাম ছিল, এখন OQ2 যখন P2 দাম। হ্যাঁ, আমরা দিকে যাচ্ছি না, আগে এটা কিভাবে নির্ণয় করো এটা দেখি। তাহলে HP2, এরপরে এই দাম বিন্দু ডিমান্ড কার্ভে যে বিন্দু ছেদ করছে, তাহলে HP2S। আশা করি বোঝা গেছে। মনোপলিতে কনজিউমার সারপ্লাস আমরা এভাবে নির্ণয় করব, HP2S। এখন প্রডিউসার সারপ্লাসটা কীভাবে আমরা নির্ণয় করব? এক্ষেত্রে প্রথমে সাপ্লাই কার্ভটা, হ্যাঁ, যোগান রেখা অথবা প্রান্তিক খরচ রেখা, এটা
যেখানে মূল 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 অক্ষরেখার মূল রেখার হ্যাঁ যে বিন্দুতে ছেদ করছে জি জি লিখলাম। এরপরে দাম বিন্দু রাখলাম P2। আশা করি বোঝাতে হবে না P1 কেন হয় না এটা এখন আর, কারণ এটা আমরা এখন মনোপলি হিসাব করতেছি। এরপরে P2 হ্যাঁ যে বিন্দুতে ছেদ করছে S, এটাও ডিমান্ড কার্ভের মধ্যে যে বিন্দুতে ছেদ করছে S। ওকে, এরপরে এই S থেকে সোজা আমরা ভারসাম্য বিন্দু, এখানে ভারসাম্য বিন্দু কোনটা ডি, কারণ ভারসাম্য বিন্দু কিভাবে, এই তো এটা 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 হচ্ছে এমআর না, আমরা পড়ছিলাম কি হ্যাঁ এটা এআর হ্যাঁ এটা এমআর হ্যাঁ এমসি নিচ থেকে ছেদ করলে যে বিন্দুতে কি এইটা হ্যাঁ এটা হচ্ছে কি ভারসাম্য বিন্দু, তাহলে সেই হিসেবে এটাও ভারসাম্য বিন্দু। এমসি কিন্তু এমআরকে সবসময় নিচ থেকে ছেদ করে, তো যে বিন্দু ছেদ করে ওইখানে এমআর ইকুয়াল টু এমসি, ওইটাই ভারসাম্য বিন্দু। এগুলো আমরা মনোপলিতে পড়ছিলাম। তো এই বিন্দু হচ্ছে এখানে ডি হচ্ছে কি ভারসাম্য বিন্দু, তাহলে এস থেকে ডি পর্যন্ত কি করব টেনে নিব, তাহলে এখানে এটা আশা করি বোঝা গেছে। তাহলে আমরা এই চিত্র থেকে কি বুঝলাম, পারফেক্ট কম্পিটিশনে কনজিউমার সারপ্লাস হচ্ছে HP1E, প্রডিউসার সারপ্লাস হচ্ছে GP1E, মনোপলিতে কনজিউমার সারপ্লাস হচ্ছে HP2S আর প্রডিউসার সারপ্লাস হচ্ছে GP2SD। আশা করি বোঝা গেছে এতটুকুই বোঝা গেছে। তো অলরেডি আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। তো এখন আমরা এই পারফেক্ট কম্পিটিশন মনোপলির কনজিউমার সারপ্লাস প্রডিউসার সারপ্লাস অলরেডি আমরা নির্ণয় করছি। তো এখন দড়ির দাম বৃদ্ধি পাইছে, আগে ছিল P1 এখন P2 হয়ে গেছে বাজারে, মানে পারফেক্ট কম্পিটিশন থেকে মনোপলিতে এটা রূপান্তরিত কনভার্ট হয়ে গেছে। তাহলে এখন কি হবে, এখান থেকে আমরা যদি পারফেক্ট কম্পিটিশন কনভার্ট হয়ে মনোপলি হয়ে গেল, হ্যাঁ এখন পারফেক্ট কম্পিটিশন কনভার্ট হয়ে মনোপলি হয়ে গেছে, তাহলে কনজিউমার সারপ্লাসটা তখন কীরকম হবে আমি বলি। কনজিউমার সারপ্লাসের মধ্যে এটা লস হবে, কীভাবে বুঝলাম, পারফেক্ট কম্পিটিশনের কনজিউমার সারপ্লাস ছিল HP1E, আমরা চিত্রটা বুঝে বুঝে দেখতে হবে, HP1E হ্যাঁ HP1E, আর মনোপলির কনজিউমার সারপ্লাস HP2S তাহলে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি পারফেক্ট কম্পিটিশনের CS কনজিউমার সারপ্লাস হচ্ছে এটা, আর মনোপলির কনজিউমার সারপ্লাস হচ্ছে এটা। তাহলে পারফেক্ট কম্পিটিশনের কনজিউমার সারপ্লাস হচ্ছে বড়, মনোপলির কনজিউমার সারপ্লাস হচ্ছে ছোট, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তো বলা হচ্ছে সো কনজিউমার্স লস সাম সারপ্লাস ওয়েন মনোপলি রিপ্লেস কম্পিটিশন। তো এক্ষেত্রে মানে যখন মনোপলিতে পারফেক্ট কম্পিটিশন থেকে মনোপলি মানে রিপ্লেস হয়, পারফেক্ট কম্পিটিশনের রিপ্লেস হয় মনোপলি, তখন কনজিউমার তার উদ্ধৃতি সারপ্লাস কিছু হারায়। কীভাবে হারায় এটা আমরা অলরেডি বলছি, কীভাবে হারায়, যখন যেহেতু এখানে কনজিউমার সারপ্লাস বড় এবং এখানে এই মনোপলির কনজিউমার সারপ্লাস ছোট, সেই হিসেবে বড় থেকে ছোট বিয়োগ দিয়ে যেটা থাকে ওইটা প্রযোজক পায় বাড়তি আয় হিসেবে। তবে আমি এই জিনিসটা একটু সহজভাবে বলি, মানে মনোপলি হলে ভোক্তার উদ্ধৃতি কমে যায়। কিভাবে কমে আমি বললাম, এই ওই চিত্রের মাধ্যমে আমরা কিন্তু বুঝাইছি, কারণ মনোপলি হলে ভোক্তার উদ্ধৃত কমে যায় কিভাবে, কারণ পারফেক্ট কম্পিটিশনে মনোপলি ছিল পারফেক্ট কম্পিটিশনে কনজিউমার সারপ্লাস ভোক্তার উদ্ধৃত ছিল এটা, মনোপলিতে এসে হয়েছে এটা, তো এটা কমে গেছে না, এটা ছোট হয়ে গেছে না, আগে ছিল এটা পুরোটা HP1E, এখন হয়ে গেছে HP2S, তো এটা মনোপলিতে ভোক্তার উদ্ধৃত ছোট হয়ে গেছে না। তাহলে এখন আমরা কি করব, লস ইন কনজিউমার সারপ্লাস মানে ভোক্তা উদ্ধৃতির কতটুকু ক্ষতি হলো ওইটা আমরা বের করব কিভাবে, এই তো পারফেক্ট কম্পিটিশনের কনজিউমার সারপ্লাস থেকে মনোপলির কনজিউমার সারপ্লাস বিয়োগ দিব, মানে HP1E থেকে HP2S বিয়োগ দেব। তাহলে HP1E থেকে HP2S বিয়োগ হলে তাহলে কি থাকে, ধরি এটা
চিত্র আমি হ্যাঁ P1 E P2 S H হ্যাঁ H P1 E এই জায়গা থেকে হ্যাঁ এই জায়গা থেকে মানে হ্যাঁ HP1E থেকে HP2S বিয়োগ দিলাম, তাহলে বিয়োগ দিলে তাহলে এটা বাদ, উপর অংশটা বাদ, HP2S বাদ, তাহলে কি থাকে P1 P2SE P1 P2SE। আশা করি বোঝা গেছে। P1 P2SE আগে ছিল HP1E থেকে HP2S বিয়োগ দিলে তাহলে কি থাকবে P1 P2SE। এটা চিত্র থেকে বোঝা যাচ্ছে কোন অংশটা P1 P2SE, তো এটা লিখছি P1 P2SE। হ্যাঁ বোঝা গেছে আশা করি। এখন এটাকে আমি চাইলে একটু ভেঙে লিখতে পারি, কারণ ধরি P1 P2SA এভাবেও লিখতে পারি। হ্যাঁ প্রথমে লিখবো এই জিনিসটা তো একটু মানে এরকম না, তাহলে আমি প্রথমে এই চতুর্ভুজটা লিখলাম P1 P2SA প্লাস ASE ASE, অথবা আমি SAEও লিখতে পারি। হ্যাঁ সব তো একই, P1 P2SA প্লাস SAE হ্যাঁ অথবা ASE। আশা করি বোঝা গেছে। প্রথমে পারফেক্ট কম্পিটিশনের কনজিউমার সারপ্লাস থেকে মনোপলির কনজিউমার সারপ্লাস বিয়োগ দিছি, যেহেতু এটা বড় সেজন্য এটা বিয়োগ দিছে লস ইন কনজিউমার সারপ্লাস, তো এটা বের হয়েছে হ্যাঁ লস ইন কনজিউমার সারপ্লাস। এখন এটাকে ভেঙে আমরা চিত্র থেকে হ্যাঁ এটাকে ভেঙে P1 P2SA প্লাস ASE এভাবে আমরা লিখলাম। তো এখানে P1 P2SE P1 P2SE এই জায়গাটা কিন্তু কি হ্রাস পাচ্ছে, হ্যাঁ এটা কিন্তু হ্রাস পাচ্ছে, তো আমরা বললাম এটা আর ASE। এখন P1 P2 SA এই জিনিসটার কি কাজ, এই জিনিসটা P1 P2SA এই জিনিসটা প্রযোজক যিনি প্রডিউসার উনি পাচ্ছেন বাড়তি আয় হিসেবে। হ্যাঁ উনি P1 P2SA এই জিনিসটা উনি পাচ্ছেন বাড়তি আয় হিসেবে, হ্যাঁ বাড়তি রেভিনিউ হিসেবে। আর ASE এই ASE অথবা হ্যাঁ এখানে ASE ASE এটা কোথায় যায়, এটা হারিয়ে যায়, এটা কেউ পায় না, না প্রডিউসার পাচ্ছে না কনজিউমার পাচ্ছে। ASE জিনিসটা এটা প্রডিউসারও পাচ্ছে না, এটা কনজিউমারও পাচ্ছে না, এটা হারিয়ে যায়। তাহলে আমরা এই জিনিসটা আশা করি বুঝতে পারছি, মানে পারফেক্ট কম্পিটিশন যখন কনভার্ট হয়ে মনোপলিতে যায় তখন কনজিউমার সারপ্লাস হ্রাস পায়। লস ইন কনজিউমার সারপ্লাসের পরিমাণ হচ্ছে HP1E, মানে পারফেক্ট কম্পিটিশন কনজিউমার সারপ্লাস মাইনাস মনোপলির কনজিউমার সারপ্লাস আমরা বিয়োগ দেব, বিয়োগ দিলে P1 P2SE হ্যাঁ এটা আসবে। এরপরে এই P1 P2SE কে আমরা একটু চিত্রে যেহেতু একটু কি P1 P2SE, তাহলে এটাকে আমরা ভাঙাবো P1 P2SA লিখে প্লাস হ্যাঁ প্লাস প্লাস SAE অথবা ASE হ্যাঁ লিখলাম। এখন এটা হচ্ছে কি রেভিনিউ, কার রেভিনিউ, এটা হচ্ছে প্রডিউসারের রেভিনিউ P1 P2SA প্লাস ASE। এই জিনিসটা আমি কিছু পর আরো একটু বিস্তারিত বলবো, হ্যাঁ উদাহরণ দিয়ে বলবো তখন ইজিলি বোঝা যাবে। ASE এটা হচ্ছে কি, এটা এই ASE এই ASE হ্যাঁ এটা হারিয়ে গেছে, এটা এটা প্রডিউসারও পায় না, কনজিউমার যিনি আছেন উনিও পান নাই। হ্যাঁ এখন আমরা কনজিউমার সারপ্লাসের বিষয়টা শেষ, এখন আমরা প্রডিউসার সারপ্লাসের দিকে যাচ্ছি। এখন আলোচনা করব প্রডিউসার সারপ্লাস নিয়ে। তো আমরা প্রডিউসার সারপ্লাস আমরা লিখে রাখছিলাম পারফেক্ট কম্পিটিশনে প্রডিউসার সারপ্লাসে GP1E, মনোপলিতে প্রডিউসার সারপ্লাসে GP2SD। এখন আমরা বড় থেকে GP2SD থেকে GP1E বিয়োগ দেব। হ্যাঁ GP2SD থেকে GP1 বিয়োগ দেব প্রডিউসার সারপ্লাস, দেখি কি রকম হয়। GP2SD এটা থেকে GP1E বিয়োগ দেব GP2SD, ভালোভাবে খেয়াল করতে হবে GP2SD এটা থেকে GP1E এই অংশটা বিয়োগ দেব, তাহলে বিয়োগ দিলে থাকে P1 P2SA মাইনাস ADE। এটা এই জিনিসটা একটু জটিল, হ্যাঁ কিন্তু এটা ভালোভাবে খেয়াল করে এটা পারা যাবে।
GP2SD এটা থেকে GP1E, GP2SD এই অংশটা থেকে GP1E এই অংশটা বিয়োগ দেব। এখন এই জায়গাটা এই জায়গাটা অতিরিক্ত না? হ্যাঁ, GP2SD এই অংশটা থেকে GP1E এই অংশটা থেকে যদি এই অংশটা বিয়োগ দিই, তাহলে এই অংশটা তো DE, এই অংশটা তো অতিরিক্ত। হ্যাঁ, সে কারণে অতিরিক্ত করার কারণে P1 P2 SA মাইনাস ADE এটা লেখা হয়েছে। আশা করি বোঝা গেছে। GP2SD এটা থেকে GP1E, হ্যাঁ এই জিনিসটা বাদ দিলে P1 P2SD এটা মাইনাস এই অংশটা DAE অথবা DA এটা বাদ দেব। তাহলে এখান থেকে বোঝাচ্ছে মনোপলিতে কি ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়, কিছু অংশ পুষযোগ পায়। এখানে কিছু অংশ পুষযোগ পায়, যেটা এটা হচ্ছে এটা P1 P2 SA। আর এই জায়গাটা এটাও কি হয়, এটা হারিয়ে যায়, একদম হারিয়ে যায় এটা। তো প্রডিউসার সারপ্লাস, হ্যাঁ এই বিষয়টা অনেকের কঠিন লাগে, সেজন্য আমি এটা সহজভাবে লিখি GDSP2 মাইনাস GP1E, যদিও এই দুটোটা একই জিনিস। হ্যাঁ, তো অনেকের কঠিন লাগে GDSP2, হ্যাঁ GDSP2, হ্যাঁ এটা বিয়োগটা আমি দেখাতে চাচ্ছি একটু সহজভাবে। হ্যাঁ, GDSP2, হ্যাঁ তো GDSP2 এটা থেকে GP1E, হ্যাঁ এই বিষয়টা যদি বাদ দিই তাহলে এটা অতিরিক্ত না? হ্যাঁ অতিরিক্ত না, তো অতিরিক্তটা এখানে বিয়োগ করে দিয়েছে ADE, তাহলে P1 P2 SA মাইনাস ADE। এখানে এটা হচ্ছে কি ডেড ওয়েট লস, অলরেডি আমরা বলছি। এখন এখানে ডেড ওয়েট লস যেটা, হ্যাঁ ওইটা হচ্ছে আমরা কনজিউমার সারপ্লাসের মধ্যে যেগুলো আমরা হারাই ফেলছিলাম, মানে একেবারে চিরতরে হারাই গেছে, এবং প্রডিউসার সারপ্লাসের মধ্যে যেগুলো আমরা একদম হারিয়ে ফেলছিলাম ওগুলো আমরা যোগ করে দেব। হ্যাঁ, যোগ করে দিলে যেটা হবে ওইটাই হচ্ছে কি ডেড ওয়েট লস। তাহলে আমরা চিত্র থেকে আমরা এটা বুঝতেছি, এই SAE প্লাস SAE, ওই আমরা কনজিউমার সারপ্লাসের সময় আমরা বুঝতে পারছি এটা, হ্যাঁ এটা ডেড হারাই গেছিল। এরপরে ADE, হ্যাঁ তাহলে এখানে এটা SAE এটাও লিখতে পারি, অথবা একটু সহজভাবে ASE এটাও লেখা যেতে পারে, অসুবিধা নেই। ASE প্লাস ADE, ASE প্লাস ADE, তাহলে কি হবে SDE, তাহলে এটাই হচ্ছে কি ডেড ওয়েট লস। হ্যাঁ এটাই, হ্যাঁ তাহলে এই অংশটা হচ্ছে কি ডেড ওয়েট লস।